কোটা পদ্ধতির প্রয়োগ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ সিদ্ধান্ত। আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার জন্য ঢিলেঢালাভাবে সরকার পরিচালনাকে দায়ী করলেন রিজভী। মুসল্লিতে পরিপূর্ণ তুরাগতীর, ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু সন্ধ্যায়। সামরিক ঘাঁটি চাইলে ফেরত দিতে হবে আসাদকে। প্রতিবাদী মেয়েরা গণ অবসর ভাবনা। স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে 2024-25 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য সংরক্ষিত 5% আসনে শিক্ষার্থী ভর্তির বিষয়ে নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে 3টি সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তগুলো হলো: উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে মতামত বা সুপারিশ সহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে মতামত বা সুপারিশ সহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারিতে অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ। এই মাসে মোট 10টি দাবিতে 5 ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। পতনের 6 মাসের মাথায় রাজপথে আওয়ামী লীগের কর্মসূচি দেওয়ার দায় অন্তর্বর্তী সরকারের ঘাড়ে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের জনগণ আওয়ামী লীগের শাস্তির অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, ঢিলেঢালাভাবে সরকার পরিচালনার জন্য আজ এ পরিস্থিতির সম্মুখীন হতে হলো। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে প্রতিবন্ধী রিকশা চালক মামুনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় রিজভী বলেন, শেখ হাসিনার কাছে নারী শিশুর জীবনের কোনো মূল্য ছিল না, তার কাছে সিংহাসনই মূল্যবান ছিল। সে কতজনকে সন্তানহারা করেছে সে হদিশ নেই। তার কাছে ক্রসফায়ার ছিল আনন্দের বিষয়। বিরোধী পক্ষের মরদেহ দেখলে সে খুশি হতো বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা। যারা আহনাফ, আবু সাঈদ, মুগ্ধকে হত্যা করেছে তারা সবাই আইনের লোক। তাদেরকে আইনের হাত থেকে কারা দূরে রাখছে এমন প্রশ্নও তুলেন তিনি। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে সুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে। ভারতের মাওলানা ইব্রাহিম দেউলার আম বয়ানের মাধ্যমে শুরু হবে এবারের 58তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। তাবলিগ জামাত বাংলাদেশ সুয়ারি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। ইজতেমায় অংশ নিতে বুধবার থেকেই ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। বৃহস্পতিবার দুপুর না গড়াতেই ভরে যায় ময়দান। এরপরও আসতে থাকেন মুসল্লিরা। তাবলিগ জামাত বাংলাদেশ সুরাই নেজাম এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আরবি মাস অনুযায়ী সূর্যাস্তের পর থেকে দিন শুরু হয়। এজন্য আমরা আজ বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছি। তিনি জানান, শুক্রবার ফজর নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল 10টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। জুমার নামাজ পড়বেন মাওলানা জুবায়ের। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ফিরিয়ে দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আসাদকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে সিরিয়ার সামরিক ঘাঁটি পুতিন বাহিনী ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি। রাশিয়ার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল দামেস্ক সফরে গেলে এই আহ্বান জানান শারা। গেল বছরের শেষ দিকে তাহভির আল শাম HTS আচমকা হামলা চালায় সিরিয়ার বিভিন্ন শহরে। তাদের অভিযানের মুখে অনেকটা লড়াই ছাড়াই পিছু হটে নিরাপত্তা বাহিনী। HTS রাজধানী দামেস্কে হামলা চালালে দেশ ছেড়ে পালান বাশার আল আসাদ। এরপর থেকেই তিনি রাশিয়ায় অবস্থান করছেন। দীর্ঘদিনের মিত্র বাশার আল আসাদের পতনের পর প্রথমবার সিরিয়া সফরে গেছেন মস্কোর প্রতিনিধি দল। বৈঠক করেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে। বিভিন্ন গণমাধ্যমের খবর, বৈঠকে বাশার আল আসাদকে ফিরিয়ে দিতে রাশিয়ার প্রতি অনুরোধ জানিয়েছেন শারা।
বিনিময়ে সিরিয়ার সামরিক ঘাঁটি পুতিন বাহিনী ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন তিনি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার তথ্যমতে দেশটির নতুন প্রশাসন রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছে, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে হলে রাশিয়াকে অতীতের ভুল স্বীকার করতে হবে। পাশাপাশি সিরিয়ার জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে হবে এবং তাদের স্বার্থ রক্ষা করতে হবে। যদিও এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে। মিত্র আসাদের পতন ঘটলেও সিরিয়ায় তার্তুস নৌঘাঁটি এবং খমেইমিম বিমান ঘাঁটি ধরে রাখতে চায় রাশিয়া। এই ঘাঁটিগুলো ভূমধ্যসাগরের রাশিয়ার সামরিক উপস্থিতি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক সোভিয়েত ইউনিয়ন অঞ্চলের বাইরে এগুলোই রাশিয়ার একমাত্র সামরিক ঘাঁটি। জানুয়ারির মাঝামাঝিতে ক্যাম্পে যোগ দেন জাতীয় দলের মেয়েরা। সহকারী কোচ মাহবুবুর রহমানের অধীনে অনুশীলনে মাসুরা পারভিন, তহুরা খাতুনরা ছিলেন প্রাণবন্ত। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে 24 ফেব্রুয়ারি দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলার কথা বাংলাদেশ নারী দলের। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে ঢাকায় আসেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর গত মঙ্গলবার তার অধীনে অনুশীলন করার কথা ছিল মেয়েদের, কিন্তু বাটলারের অধীনে গত পরশু অনুশীলন করেননি সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমারা। বেতন ইস্যুর সমাধান না হওয়া, চুক্তি না করা, নেপাল সাফে দ্বন্দ্বের পরও সমাধান না করে বাটলারকে নিয়োগ দেওয়া, বিদেশি লিগে খেলার প্রস্তাব পেলেও খেলতে অনুমতি না দেওয়া, সাফ জেতাই, ঘোষিত 1 কোটি টাকা অর্থ পুরস্কার না পাওয়া সহ আরও নানা কারণে ক্ষুব্ধ নারী ফুটবলাররা। অতীতে কয়েকবারই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়ালের সঙ্গে বসার চেষ্টা করেও দেখা পাননি মেয়েরা। তাই নিজেদের সমস্যাগুলো সমাধান না করা পর্যন্ত রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছেন টানা দুবার সাফ জেতা মেয়েরা। গত বুধবারও বাটলারের ডাকে মিটিংয়ে সাড়া দেননি তারা। জানা গেছে, নারী ফুটবলাররা অনুশীলন বয়কট করায় কোচিং স্টাফের অনেকেই ছুটিতে চলে গেছেন। পিটার বাটলারের সঙ্গে মেয়েদের ঝামেলার শুরু নেপাল সাফ থেকে। সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নিয়ে বিরোধ দেখা দেয় কোচ ফুটবলারদের মধ্যে, সেটা না মিটিয়ে বাটলারকে ফের 2 বছরের জন্য নিয়োগ দেওয়াটা ভালোভাবে নেননি জাতীয় নারী ফুটবল খেলোয়াড়রা। কোচ ইস্যুর সঙ্গে মেয়েদের বড় ক্ষোভ পারিশ্রমিক জটিলতার সমাধান না করা। গত অক্টোবর পর্যন্ত বেতন পাওয়া মেয়েদের সঙ্গে নতুন করে কোনো চুক্তি করেনি ফেডারেশন। এই 3 মাস অলস সময় পার করা সানজিদা আক্তার, রূপনা চাকমাদের অ্যাকাউন্টে কোনো অর্থ ঢুকেনি। কাজী সালাউদ্দিনের সময় অবহেলার শিকার হওয়া মেয়েদের সমস্যা নিরসনে খুব একটা উদ্যোগ নিতে দেখা যায়নি সভাপতি তাবিদ আওয়ালকে। দেশকে সাফল্য এনে দেওয়ার পরও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বাফুফে কর্তাদের অনীহায় বেজায় চটেছেন সিনিয়ররা। আর সুযোগ থাকা সত্ত্বেও নানা অজুহাতে ফেব্রুয়ারি ফিফা উইন্ডোজে ম্যাচ খেলতে পারছে না দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অথচ প্রতিবেশী দেশ ভারত এবং নেপাল ঠিকই প্রীতি ম্যাচ খেলছে। অনুশীলন বয়কটের কারণ জানতে বেশ কয়েকজন নারী ফুটবলারের সঙ্গে কথা বলতে চাইলেও এই মুহূর্তে কিছু বলতে অনিচ্ছুক বলে জানান। মেয়েদের বিদ্রোহের বিষয়টি এড়িয়ে মাঠ সংকটের কথা প্রথমে বলছিলেন বাফুফের একটি সূত্র। নাম গোপন রাখার শর্তে তিনি স্বীকার করেন মঙ্গলবার অনুশীলন করেননি মেয়েরা। বয়কটের ব্যাপারটা আমরা নিশ্চিত না। আমি যতটুকু জানি, কোনো একটি বিষয় নিয়ে তারা সভাপতির সঙ্গে কথা বলতে চাচ্ছে, কিন্তু এখন তো সভাপতি নেই। শুনেছি নারী ফুটবল কমিটির চেয়ারম্যানের সঙ্গে আজকে বসার কথা। মেয়েদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা তা জানতে ফোন দেওয়া হলেও রিসিভ করেননি বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। 2022 সালে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর মেয়েদের নিয়ে স্বপ্নের ফানুস ওড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তারা, কিন্তু নিজেদের পকেট ভারী করে আর্থিক সংকটের কারণ দেখিয়ে এই মেয়েদের অলিম্পিক বাছাইয়ে খেলতে দেননি বাফুফে। বেতন না পাওয়া সহ বেশ কিছু কারণে 2023 সালে কয়েকবার অনুশীলন বয়কট করেছিলেন সাবিনারা।